যারা শিক্ষক না, এই শিক্ষক হওয়াটা এতটা সহজ নয়, কারণ একমাত্র শিক্ষকরাই বোধহয় একমাত্র প্রফেশন যারা অন্যের সন্তানের সাফল্যে তারাও গর্ব অনুভব করে। চ্যানেলের মাধ্যমে পরিচয় হয় আমার বিএসএসআইয়ের সঙ্গে। তারপর আমি এখানে ভর্তি হই। ভর্তি হওয়ার পর আমি প্রথম সেটটা পাশ করি এবং তারপর পরপর এখন অবধি নেট পাস করছি। আমার সাফল্যের পেছনে মানে পুরো অবদানটাই বিএসসিসি। আর আমি 2023-এর ডিসেম্বরে ভর্তি হই, আর 2024-এর জুলাই আমাদের ফার্স্ট পরীক্ষা হয়েছিল, ওটা ক্যান্সেল হয়ে যায়। তারপর আবার নেক্সট পরীক্ষা হয়, আমি সেই পরীক্ষা এবার নেট এবং পিএইচডি দুটোর জন্যই অ্যাপ্লিকেবল হই। বিএসএসআই এর মক টেস্ট হচ্ছে অপুরন্ত একটা ভান্ডার, আর শেষ করাই যায় না, প্রচুর মক টেস্ট আছে। লাইভ ক্লাসটা করতে পারছি না, সেটা আমরা রেকর্ডেড ভিডিও ক্লাসে আমরা বারবার দেখে নিতে পারছি। রয়েছে আনলিমিটেড কোশ্চেন ব্যাংক। অসাধারণ লাগছে, খুব ভালো, মানে এত ভালো আমি ইনস্টিটিউট মানে পশ্চিমবঙ্গ তো দূরের কথা, মানে এটা ভারতবর্ষেও দেখিনি এত ভালো ইনস্টিটিউট। ব্যর্থতা যখন এসেছিল তখন খুব ভেঙে পড়েছিলাম। আমার মা আর অমিত স্যার, এই দুজন মানুষ যদি না থাকতো তাহলে হয়তো আমি জীবনে এগোতেই পারতাম। আমাদের এই কালচার ওই কালচার, কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতির কিন্তু একটা আলাদা কালচার থাকে যেখানে মানুষ মানুষকে শ্রদ্ধা করে। আমার কথায় নয়, এসে নিজেরা দেখুন যে সত্যিই বিএসএসআই ঠিক করে পড়ায় কিনা। অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, মক টেস্ট দিন, অ্যাডভান্স সিবিটি। 2017 সালে 20 জন ছাত্রছাত্রী নিয়ে পথ চলা শুরু করেছিল বিএসএসইআই। আজকে তাদের ছাত্রছাত্রীর সংখ্যা 2000-এরও বেশি। নমস্কার, এই মুহূর্তে আমাদের সাথে বসে রয়েছেন বিএসএসইআই এর ফাউন্ডার। দাদা, আপনাকে বাংলা হাটে স্বাগত। হ্যাঁ, নমস্কার। আজকে দেখলাম এতজন ছাত্রছাত্রী কৃতিত্ব আপনারা সম্বর্ধনাও দিলেন, কেমন লাগছে? আমার তো অসাধারণ লাগছে। এই স্বপ্নই একদিন দেখেছিলাম 2017 সালে, যে বাংলা থেকেও অধ্যাপক অধ্যাপিকা বেরোবে এবং সারা ভারতবর্ষে তারা শিক্ষাদান করবে। আজকে খানিকটা অর্থে সেই মানে স্বপ্নটা পূরণ হতে চলেছে। এবং ইতিমধ্যে 2017-তে আমাদের প্রথম দিকের যারা ব্যাচে তারা ইতিমধ্যে বিভিন্ন কলেজে জয়েন করেছে, বিভিন্ন জায়গাতে পিএইচডি করছে এবং আগামী দিনে আরও তারা সফল হয়ে উঠবে এই কামনা করি। এই যে ভাবনা 20 জন নিয়ে পথ চলা, তারপরে 2000-এরও বেশি ছাত্রছাত্রী আপনাদের পরিবারের সদস্য হিসেবে এখন রয়েছেন, কিভাবে ভাবনাটা আসে? মূলত সবার প্রথমে তাহলে একটু মানে ইনডেপথ বলতে হয়। আমি মূলত 11-12-এ সংস্কৃত আমার সাবজেক্ট ছিল না, আমি সায়েন্স নিয়ে পড়ি, কিন্তু বাড়ির আর্থিক অসচ্ছলতার কারণে সেই সায়েন্স নিয়ে পড়াটা আর আমার হচ্ছিল না। তো সেই সময় দাঁড়িয়ে আমার পড়াশুনো বন্ধ হয়ে যাবে, এমনই সময় আমাকে আমারই হাই স্কুলের যে হেডমাস্টার মশাই, তিনি আমাকে একটি রামকৃষ্ণ মিশনের ফর্ম দিলেন। বললে যে একেবারে পড়াশুনো বন্ধ না করে তুমি অমিত রামকৃষ্ণ মিশনে এরকম স্কলারশিপ দিয়ে পড়ায়, সেখানে এসো। তো যথারীতি আমি পরীক্ষা দিই এবং বহু ছাত্রছাত্রীদের মধ্যে সেখানে সফল হই। 2010 থেকে 15 আমি বিএ এবং এমএ সংস্কৃত সাবজেক্টে করি। এই সময় আমি লক্ষ্য করি যে এই সাবজেক্টটা নিয়ে না অ্যাওয়ারনেস একদমই নেই, এবং শুধুমাত্র যারা পাশ করছে দেখা যাচ্ছে সেই সময়টা শুধু রামকৃষ্ণ মিশনের গুটি কয়েক ছাত্রছাত্রীই পাশ করছে, বাকি সবাই ওয়েস্ট বেঙ্গলের বাইরের। তো আমার তখন মনে হয়েছিল যে আজকে রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টরা এই যে গাইডেন্সটা পাচ্ছে বলেই আমরা এত সহজে পাস করতে পারছি। এই গাইডেন্স যদি সকলের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে তারাও পারবে। এবং সেই লক্ষ্যটা ছিল। আর একটা লক্ষ্য যেটা ছিল সেটা হচ্ছে মিনিমাম ফিজ ম্যাক্সিমাম কোয়ালিটি, কারণ আমি নিজেও রামকৃষ্ণ মিশন না থাকলে কোনো দিনই আজকে এই জায়গায় পৌঁছতে পারতাম না, এই বেসটাই তৈরি হতো না। তো সেই জায়গা থেকে আমার এই মনে হওয়া, এবং আমি এমএ ফার্স্ট ইয়ারেই আমি নেট পাস করি, জেআরএফ পাই। তারপরে যখন আমার রিসার্চের কাজ শুরু হয় তখন প্রতিষ্ঠান তৈরি করা, আর প্রথমেই আমি কিন্তু একটা অভাবনীয় সাফল্য পেয়ে যাই। এই যে আজকে ছাত্রছাত্রীরা এসেছেন এবং তাদের মুখ থেকে আপনার প্রশংসা, তারা বিশ্বাস করেছেন, কেমন লাগে? দেখুন, আজকে আমরা 365 দিন খাটি মাত্র 2 দিনের জন্যে। বছরে 2বার নেট পরীক্ষা হয় আর 2 দিন রেজাল্ট বেরোয়। এই 2 দিন বাকি এই যে 363 দিনের পরিশ্রম সবটা ভুলিয়ে দেয়। এই 2 দিনের জন্যেই সারা বছরের আমাদের অপেক্ষা থাকে। খুব ভালো লাগে। খুব সুন্দর একটা এখানকার পরিবেশ। নিচে দেখলাম একটা লাইব্রেরিও করা রয়েছে। কি করে ভাবনাটা এলো যে লাইব্রেরিও রয়েছে, পড়ার পরিবেশ? দেখুন, আমার যেটা সবার আগে মনে হয়, আমরা যারা শিক্ষক না, এই শিক্ষক হওয়াটা এতটা সহজ নয়, কারণ একমাত্র শিক্ষকরাই বোধহয়
একমাত্র প্রফেশন যারা অন্যের সন্তানের সাফল্যে তারাও গর্ব অনুভব করে। আর শিক্ষকদের তো সবার প্রথম হাতিয়ার হচ্ছে পেন, বই, খাতা। তো আমি নিজে রামকৃষ্ণ মিশনের একটা বড় লাইব্রেরিতে পড়াশোনার সুযোগ পেয়েছি। হয়তো পূর্বজন্মকৃত অনেক সৌভাগ্য আমার যে আমি রামকৃষ্ণ মিশনের সুযোগটা পেয়েছি, কিন্তু বাংলার ছাত্রছাত্রীরা পায় না, সবাই তো রামকৃষ্ণ মিশনের সুযোগ পাচ্ছে না, আর বিশেষ করে মেয়েরা তো পাচ্ছেই না। তো আমার মনে হয়েছে রামকৃষ্ণ মিশনের সেই কোয়ালিটির যে এডুকেশন সিস্টেম সেটা পুরোটা আমি পূরণ করব বিএসএসসিআইয়ের হাত ধরে। স্বপ্ন দেখেছি অনেক বড়, ঠিক আছে, চেষ্টা করছি ক্ষুদ্র ক্ষুদ্রভাবে, তারই একটা প্রয়াস বলতে পারেন। আজকে যখন আপনার ছাত্রছাত্রীদের সাথে কথা বললাম, তারা বললেন যে আপনার তো চেষ্টা ছিলই, তার পাশাপাশি আপনার যে মোটিভেশনাল যে স্পিচ রয়েছে সেগুলো তাদেরকে অনেকটা এগোতে সাহায্য করেছে। আমরা লাইব্রেরির ভেতর দিয়ে ঘুরে এলাম, সেখানেও দেখলাম যে মহাপুরুষ মনীষীদের অনেক বই রেখেছেন আপনি। একদম, দেখুন আমি যেখান থেকে মোটিভেশন পেয়েছি তারা তো আর কেউ নয়, ঠাকুরমা স্বামীজি। বিশেষ করে স্বামী বিবেকানন্দ সাহিত্য যখন আমরা প্রতিনিয়ত পড়েছি, মানে এগুলো হয়তো আমাদের কাছে বাণী বা ক্যামেরার সামনে বলতে খুব ভালো লাগে, কিন্তু জীবন দিয়ে অনুভব করলে না আমার মনে হয় তখন আর কোনো কিছু লাগবে না, আপনি এমনি। এবং দেখবেন আমি কোনো কথাই কিন্তু স্ক্রিপ্টেড বলি না, আমি প্রত্যেকটা কথাই নিজের অন্তর থেকে অনুভব করে বলি। এবং আজকে মহারাজরা তো আমাদের সেই শিক্ষাতেই শিক্ষিত করেছেন এবং সেভাবেই উদ্বুদ্ধ করেছেন। তো এই পুরো কৃতিত্ব যদি বলেন সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, এবং আমাদের অত্যন্ত সৌভাগ্য যে আমরা বেশ কিছু ভালো অধ্যাপক, যেমন অধ্যাপক রাকেশ দাস, ঠিক আছে, এবং স্বামী বেদতত্ত্বানন্দজি, এদের কথা না বললেই নয় আজকে আমার জীবনে, এবং অধ্যাপক ভেঙ্কটরমণ ভট্ট যিনি আমার পিএইচডির গাইড। তো এই তিনজন মানুষ আমার জীবনে বিভিন্ন রকমভাবে আমাকে উদ্বুদ্ধ করেছেন এগিয়ে চলতে। তো তাদের সেই কথা এবং বিবেকানন্দের আদর্শে আজকে বিএসএসসিআই তৈরি করেছেন। বিএসএসসিআই পুরো অর্থ কি, নাম কি, আর যারা ভাবছেন যে এখানে আসবেন আপনার গাইডেন্সে পড়াশোনা করবেন তাদের উদ্দেশ্যে কি বলবেন? বিএসএসসিআইয়ের পুরো নাম হচ্ছে ভারতীয় সংস্কৃতি এডুকেশনাল ইনস্টিটিউট। প্রথমেই বলে রাখি, যেহেতু সংস্কৃত দিয়েই আমার পথ চলা শুরু, সেই জন্যে সংস্কৃতি এটুকু নাম রেখেছিলাম। পরবর্তীকালে এটাকে বিএসএসসিআই অর্থাৎ ভারতীয় সংস্কৃতি এডুকেশনাল ইনস্টিটিউট নামে আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি ফর্ম করি, কারণ একটা এডুকেশনাল ইনস্টিটিউট চালাতে গেলে যেটা করতে হয়। তো সেভাবেই পথ চলা শুরু, এবং আমাদের মূল মোটো হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে সংস্কৃত অর্থাৎ রিফাইন্ড, সংস্কৃতি অর্থাৎ কালচার। দেখবেন আমরা প্রত্যেকে বলি আমাদের এই কালচার ওই কালচার, কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতির কিন্তু একটা আলাদা কালচার থাকে যেখানে মানুষ মানুষকে শ্রদ্ধা করে, গুরুজনদেরকে সম্মান জানায়। তো আমাদের পড়াশুনো করানোর মোটো শুধুমাত্র সাফল্য না, ভালো মানুষ তৈরি করা, যাদের মেরুদণ্ড সোজা থাকবে, মেরুদণ্ড বিক্রি হবে না, যারা সত্যিকারের সমাজের উপকারে আসবে এবং যুব সমাজকে এগিয়ে রাখবে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, সেই মোটো নিয়েই এই সংস্কৃতির পথ চলা। এবার যারা আমাদের এই অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাইছো, আমাদের bssei.in আমাদের ওয়েবসাইট, সেখানে তোমরা ভিজিট করতে পারো, আমাদের কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবে। তবুও আমি নাম্বার বলে দিচ্ছি 8777279548, এটা আমাদের কন্ট্যাক্ট নাম্বার, এখানেও যোগাযোগ করে নিতে পারো। জানিয়ে রাখি, আমরা নেট সেট তো দিয়ে আমাদের পথ চলা শুরু হয়েছিল। প্রথমে শুধু সংস্কৃত সাবজেক্ট ছিল, পরবর্তীকালে আমরা সংস্কৃত, বাংলা, ফিলোসফি, ইংলিশ, এডুকেশান, হিস্ট্রি, জিওগ্রাফি এবং পল সায়েন্স, টোটাল 8টা সাবজেক্ট আমরা শুরু করি। এবং পাশাপাশি জানিয়ে রাখি, স্কুল শিক্ষকতার লক্ষ্যে এসএলএসটি এক্সাম, সেই এক্সামেরও এই 8টি সাবজেক্ট আমরা গাইডেন্স দিই। সাথে সাথে প্রাইমারি টেটের যে এক্সাম হয় সেটার জন্যও আমরা পড়াই। এবং জানিয়ে রাখি 2022 সালে আমাদের হাত ধরে 600 স্টুডেন্ট টেট পাস করেছে, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে খারাপ লাগে, আজকে এতজন পাস করার পরেও পশ্চিমবঙ্গের যে বেহাল মানে শিক্ষার ক্ষেত্রে চাকরির দশা, তাতে কিন্তু এখনও পর্যন্ত ইন্টারভিউ হয়নি, ঠিক আছে। তো এই একটা করুণ চিত্র, কিন্তু তবুও সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে লক্ষ্য রেখে আমরা এখন কম্পিটিটিভের জন্যেও আস্তে আস্তে আমরা পড়ানো শুরু করেছি, যেমন রেলের ব্যাচ চলছে। তো মোট কথা আমরা চাইছি বাংলার ছাত্রছাত্রীদেরকে ডিপ্রেশন থেকে বার করে প্রিপারেশানের মধ্যে ঢোকাতে। আমি সবসময় বলি নো ডিপ্রেশন, ওনলি প্রিপারেশান, কারণ প্রস্তুতিই পারে তোমাকে এগিয়ে রাখতে। এইবার নিয়ে আমি 3বার নেট পাস করলাম, এর আগে আমি সেটও পাস করেছি 2022 ডিসেম্বরে। কতটা অবদান রয়েছে বিএসএসসিআই? বিএসএসআই এর প্রচুর অবদান রয়েছে, কারণ আমি যখন 2022-এর আগে নেট পরীক্ষা দিচ্ছিলাম তখন কিছুটা নম্বরের জন্য আমার হয়ে উঠছিল না কোনোবারই। তো তারপরে আমি বিএসএসআইয়ের সঙ্গে যুক্ত হই, একটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে পরিচয় হয় আমার বিএসএসআইয়ের সঙ্গে। তারপরে আমি এখানে ভর্তি হই, ভর্তি হওয়ার পর আমি প্রথম সেটটা পাস করি
এবং তারপর পরপর এখন অবধি নেট পাস করছি। তো পুরোটাই অবদান এক্ষেত্রে আমি বলবো বিএসএসআই এর, কারণ এর আগেও তো আমি পড়াশুনো করছিলাম, এখনও একইভাবে চেষ্টা করছি, কিন্তু বাকি গাইডেন্স বা সমস্ত কিছু এটা বিএসএসআই এরই অবদান। আমি নবকুমার রাজবংশী, এডুকেশন বিষয়ে নেট কোয়ালিফাই করেছি 2023 ডিসেম্বরে। বিএসএসই এর কি অবদান রয়েছে? এর পুরো ক্রেডিটটাই যদি দিতে হয় তাহলে বিএসএসআইকে দিতে হবে, কারণ বিগত দিনে আমি নেট পাসের দিয়েছিলাম কিন্তু সেখানে কোয়ালিফাই করতে পারিনি, এবং এদের যে ফ্যাকাল্টি সেটা অসাধারণ সাফল্য এনে দিয়েছে আমাকে। এর পাশে থাকার জন্যই হয়তো সম্ভব হয়েছে। আমি 2023 জুন মাসের 19 তারিখে ভর্তি হয়েছিলাম এখানে, 2023 ডিসেম্বরে নেট কোয়ালিফাই করেছি। এত অল্প সময়ে যে নেট কোয়ালিফাই করা হয় এটা বিএসসিসিআইয়ের এসেই বুঝতে পেরেছি। আর এদের যে আদার্স ফ্যাকাল্টি যারা আছেন, তারা যারা গাইডেড ম্যাডাম বা স্যার যারা ছিলেন, আমি কোনো সময় অনলাইন ক্লাস করতে যদি না পারতাম তাহলে তারা ওভার টেলিফোন আমাকে জিজ্ঞাসা করতেন যে আপনি অনলাইন ক্লাস শুরু হয়েছে এখনও প্রেজেন্ট নেই কেন। মানে স্টুডেন্টদের সঙ্গে একটা আলাদা লিঙ্ক আছে। আর ধন্যবাদ। বিএসএসিআইয়ের অবদান বলতে মানে আমি খোঁজ পেয়েছিলাম আমার এক বন্ধুর থেকে, ও আগেরবার এই ইনস্টিটিউট থেকে জেআরএফ পায়। তো তারপরে ওর থেকে শোনার পরে আমি পড়াশুনো করতাম নিজে, মানে একটা সেলফ স্টাডি রেখেছিলাম, কিন্তু কোথাও একটা খামতি থেকে যাচ্ছিল, যার জন্যে সামনের বার মানে ডিসেম্বর যখন পরীক্ষাটা দিলাম একদম সামনে এসে বেরিয়ে যায় আর কি, হয় না। তো তখন নিজেকে প্রশ্ন করি যে কী খামতিটা থেকে যাচ্ছে, যে সেলফ স্টাডির তো গুরুত্ব থাকে শুনেছি, তো বোধহয় তারপরেও একটা এক্সট্রা কিছু লাগে যেটা একটা সাফল্যের দিকে আমাদের এগিয়ে দেয়। তখন সেই বন্ধুই আমাকে বলল, ওর নাম অগ্নিভ, তো আমাকে বললো যে তুই এখানে জয়েন করতে পারিস আর কি। আমি তার আগে খুব একটা আমার কাছে খোঁজ ছিল না বিএসএসিআই, তখন আমি ওর কথাতেই ভরসা করে জানুয়ারিতে জয়েন করলাম 2024-এর। তো পড়াশুনো তার আগে কিছুটা করেছিলাম, এবং এরপরে এখানের যে নোটসগুলো পেয়েছি, ক্লাস নোটগুলো, লাইভ ক্লাস তো ছিলই আর কি, তার সঙ্গে সেই ক্লাসগুলোর ভিডিও রেকর্ডিংও থাকে, যে কোনো সময় সেই ক্লাসগুলো করে নেওয়া যায়, এটা একটা সুবিধে হতো। তো সেইটা যখন করলাম তখন একটা ইন্সপিরেশন আস্তে আস্তে তৈরি হলো, নিজের মধ্যে একটা সেলফ বিলিভ তৈরি হলো যে বোধহয় এবার একটা পজিটিভ কিছু দেখতে পাবো জীবনে। ফাইনালি মানে আর কি শো স্টপার যদি কোনো কিছুকে বলা যায় সেটা মক টেস্ট, মানে বিএসএসআই এর মক টেস্ট হচ্ছে অফুরন্ত একটা ভান্ডার আর কি, মানে শেষ করাই যায় না, প্রচুর মক টেস্ট আছে এখানে। তো সেইগুলো রোজই দিতাম, রোজই আর কি, একটা দুটো যেভাবে পারতাম রোজ দিতাম, মানে সেই পড়াশুনো করতে ইচ্ছে করছে না করছে কিন্তু মক টেস্টটা দিতাম। তো সেটাতে একটা টাচ থাকতো প্রত্যেক দিন সিলেবাসটার সঙ্গে। আমার সাফল্যের পেছনে মানে পুরো অবদানটাই বিএসসিসিআই। আমি 2023 ডিসেম্বরে ভর্তি হই, আর 2024 জুলাই আমাদের ফার্স্ট পরীক্ষা হয়েছিল, ওটা ক্যান্সেল হয়ে যায়, তারপর আবার নেক্সট পরীক্ষা হয়। আমি সেই পরীক্ষা এবার নেট এবং পিএইচডি দুটোর জন্যই অ্যাপ্লিকেবল হই। স্যারের উদ্দেশ্যে স্যারকে প্রণাম কুর্নিশ দুটোই। এইভাবে এত স্টুডেন্টকে অনলাইনের মাধ্যমে এত সুন্দরভাবে, এত সাবলীলভাবে, যারা আমরা অনেক দূরে থাকি, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, তো আমরা অনলাইন ক্লাসের মাধ্যমে বিভিন্নভাবে উপকৃত হয়েছি। সবথেকে বড় কথা, চেষ্টা তো সবাই করে, এত স্মার্ট ওয়েতে কীভাবে পড়াশোনা করলে এগিয়ে যেতে পারবো সেটা এখানে খুব ভালোভাবে শেখানো হয়। প্রত্যেকটা স্যার ম্যাডাম ভীষণ সুন্দরভাবে ক্লাস নেন, এবং 2-3 ঘন্টা ধরে ক্লাস হয়। তারপর যখন আমরা এত কোয়েশ্চেন করি স্যারদের, প্রচুর জন, কিন্তু স্যার ম্যাডামরা কখনোই তাদের নিরাশ করেন না, কোনো বিরক্তি বোধ করেন না, অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার দিয়ে দেন। এবং এখানকার যে অ্যাপগুলো আছে, আমি অফ টাইমে সেগুলো শুনে সেগুলো পড়ে অনেক উপকৃত হয়। ভীষণ স্মার্ট ওয়ার্ক একটা। আমি যত বলবো বিএসএসআইয়ের অবদান ততটাই কম বলা হয়ে যাবে। 2022-এর মাঝামাঝি সময় থেকে আমার পথ চলা শুরু বিএসএসআইয়ের হাত ধরে। আমার নেট সম্বন্ধে কোনো ধারণা ছিল না, জাস্ট একটা সিলেবাস হাতে জোগাড় ছিল, আর কিচ্ছু না। কোন বই পড়তে হবে, কোন রাইটারের বই পড়তে হবে, সবটাই অমিত স্যারের দেখানো পথ। স্যারের মোটিভেশনাল স্পিচ বারবার আমাকে ভেঙে পড়া থেকে কীভাবে যে উঠে দাঁড়াতে হয় সেটা আমাকে শিখিয়েছে। আর রয়েছে আমাদের যে টেকনিক্যাল যে প্ল্যাটফর্মটা,
এখন তো সব কিছু অনলাইনে হচ্ছে, আমরা কোনো কিছু অফলাইনে পাইনি। অনলাইনে রয়েছে আমাদের লাইভ ক্লাস, যেখানে আমরা আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পারি। আমাদের লাইভ ক্লাসেও কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে না, কোথাও অসুবিধা হচ্ছে, মডারেটর ম্যামকে জানালাম, ম্যাম আমাদের সেটা সলভ করে দেন। তারপর দেখা গেল আমরা লাইভ ক্লাসটা করতে পারছি না, সেটা আমরা রেকর্ডেড ভিডিও ক্লাসে আমরা বারবার দেখে নিতে পারছি। রয়েছে আনলিমিটেড কোশ্চেন ব্যাংক। আমি বারবার আমার ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে অমিত স্যার এখানে অলরেডি রিসার্চ বেস যে কোশ্চেনটা রাখে, সেই কোশ্চেনটা ওখানে যারা নেটের কোশ্চেন করে তারা ভাবে স্যার এটা অলরেডি কাজে করে দেখান। আমরা সেগুলো প্র্যাকটিস করেই আমরা এক্সামটা দিতে যাই। মানে বলবো স্যার বিষয়টা কিভাবে যে আমাদের কাছে তুলে ধরেন কি বলবো, অলরেডি আমাদের এক্সামের আগে আমাদেরকে পুরো তৈরি করে স্যার আমাদের এক্সাম দিতে পাঠান। এটাই আমি বলবো বারবার যে বিষয় সাফল্য ছিল আমার বেঙ্গলি বিষয়ে সাফল্য। আমি এবার 2024-এ জেআরএফ পেয়েছি। স্যারকে আমার প্রণাম, পুরো বিএসএসআই টিমকে আমার প্রণাম। তাদের কাছে কি বলবো, আমি যতই তাদের প্রণাম জানাই তাদের কাছে শ্রদ্ধা মানে সবটাই আমার কাছে কম হয়ে যাচ্ছে বলা। মানে কি অবদান কি অবদান, আমি যখনই যে প্রবলেমে পড়েছি স্যারকে ফোন করেছি, সব কিছু আমার সলভ হয়ে গেছে। অসাধারণ লাগছে, খুব ভালো, মানে এত ভালো আমি ইনস্টিটিউট আমি মানে পশ্চিমবঙ্গ তো দূরের কথা, আমি মানে গোটা ভারতবর্ষেও দেখিনি এত ভালো ইনস্টিটিউট, এত ভালো পরিষেবা, সত্যিই খুব ভালো লাগছে। আর এটা আমার প্রথমবার নয়, আমি 2020 সালেও আমি পেয়েছি, 2023 সালেও আমি নেট অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য পেয়েছি, আর আমি 24-এও আমি অ্যাডমিশন টু পিএইচডির জন্য সফল হয়েছি। কোন বিষয় আপনার সাফল্য? আমার বিষয় সফল হচ্ছে সংস্কৃত। বিএসএসসিআই আর অমিত স্যারের কি মানে অবদান রয়েছে? অবদান তো বলতে গেলে সবটাই অবদান। আমার জার্নি শুরু হয়েছিল 2017 সালে, যখন স্যারেদের গ্রামরক্ষী ভবনের ওখানে একটা বিল্ডিংয়ে স্যার আমাদের পড়াতেন। সেখানেই আমাদের সেখান থেকে আমাদের জার্নি শুরু। সেখানে আমাদের খুব ছোট একটা ঘরে মাত্র 30 থেকে 40 জন বসতে পারতো। তারপরে সেখান থেকে স্যার 3 থেকে 4 মাসের মধ্যেই স্যার কাকেশ্বর ভবনে, যেখানে বর্তমানে স্যারের বসতবাটি, সেখানে উনি আপনি শিফট করে নেন জায়গাটাকে। তো তারপরে সেখানেই আমাদের ক্লাস হয়। হতে হতে দেখা গেল যে সেখানেও জায়গা হচ্ছে না, তখন ওপরে ব্যবস্থা করা হয়েছিল। করতে করতে অবশেষে অনেক ঘাত প্রতিঘাতের পরে স্যার আমাদের এই ইনস্টিটিউটটা করেছেন, এখানে উনি এনেছেন। তো ইনস্টিটিউটে এসে কেমন লাগছে? অসাধারণ লাগছে, কারণ আমাদের স্যার সত্যি কথা বলতে গেলে কি আমার তো 2বার অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য হয়ে গেছিলো, পাস হয়ে গেছিলো। তো এবারে আমি পিএইচডির জন্য হয়েছে, অ্যাডমিশন টু পিএইচডির জন্য ক্র্যাক করেছি। তো তারপরেও স্যার যে আমাদের মনে রেখেছেন, স্যার যে আমাদের যেভাবে সাপোর্ট করেছেন, যে এত বছর ধরে যে একটা যে মানুষের মনোবল তো ভেঙে যায়, মানুষ ডিপ্রেশনের দিকে চলে যায়, আমরা কিন্তু স্যার আমাদের প্রত্যেক মুহূর্তে আমাদের এত সুন্দরভাবে গাইড করেছেন। বিএসএসসিআই প্রত্যেকটা মেম্বার আমাদের এত সুন্দরভাবে গাইড করেছে। আর স্যারের কথা কি বলবো, স্যারের কথা যত বলবো ততই কম হবে। এত সুন্দরভাবে স্যার আমাদের গাইড করেছেন যে আমরা প্রত্যেক বছর আমরা স্যারকে সাফল্য এনে নিতে পেরেছি। এটা আমাদের কৃতিত্ব, অবশ্যই স্যারেরও কৃতিত্ব, আমাদের কৃতিত্ব থেকেও স্যারের কৃতিত্ব। আমার বিএসএসআই পথ চলা শুরু হয়েছে 2017 সাল থেকে। যখন আমি 2017 সালে স্যারের সাথে কথা বলি যে স্যার আমি আপনার কাছে টিউশন পড়তে চাই, তখন স্যারের খুব অনেক স্টুডেন্ট ছিল, তখন সম্ভব ছিল না। 20 জনের প্রথম যখন স্যার শুরু করেন 20 জনের ব্যাচ ছিল, সেখানে জায়গাটা এতটাই ছোট যে আর 21 জন মানে একজনকেও 1 নম্বর যে যুক্ত হবে 20 জনের পরে, সেটা কোনো রকম জায়গা দেওয়ার জায়গা ছিল না। তারপরে স্যারকে আমি বলেছিলাম যে স্যার তাহলে যদি সময় সুযোগ হয় তাহলে একটু আমাদের জন্যও ভাববেন। তখন বেলুড়ের বাজারে যে গ্রামরক্ষী ভবন আছে, সেখানে স্যারের একটা কোচিং সেন্টার ওপেন করা হয়। ওখানে প্রথমে সংস্কৃত বিষয় স্যার নিজের সাবজেক্ট, যেহেতু স্যার সংস্কৃতটাই পড়াতেন, তারপরে আস্তে আস্তে যখন বাংলা বিষয়ে অনুরোধ আসলো, দর্শন, জিওগ্রাফি, এডুকেশন, এগুলো যখন আস্তে আস্তে সাবজেক্টের প্রেশারটা বাড়লো, তখন স্যার কী করলেন যে আলাদা করে ব্যাচ করতে শুরু করলেন। ব্যাচ করার পরেও স্টুডেন্ট সংখ্যা ধরছে না, তখন স্যার ভাবলেন যে এটাকে যদি আরেকটু বাড়ানো যায় বা আরও বড় কোনো জায়গা পাওয়া যায়, তখন এখানে বেলুড়েতেই কাকেশ্বর লেনের একটি, যেখানে বর্তমানে স্যারের এখন বাড়ি, তার নিচের ফ্লোরটা আমাদের পড়ানোর জন্য ব্যবস্থা করে দিলেন। আমরা সেখানে ক্লাস করতে শুরু করলাম, ওখানেও স্টুডেন্টদের চাপ বাড়ছে। এরকমও তো মানে এখন যেমন অনলাইন পরিষেবা শুরু হয়েছে, তখন কিন্তু অফলাইন পরিষেবাই ছিল। তো সেই জন্য স্টুডেন্ট সংখ্যাটাও বেশি হতো এবং আমাদের প্রত্যেকটা ব্যাচেরই স্টুডেন্ট কিন্তু ভর্তি থাকতো। এমন নয় যে ভীষণ খালি খালি, এরকমও হয়েছে যে ডান দিকে বাঁ দিকে স্টুডেন্টরা বসে, মাঝখানের রোটাতেও ভর্তি হয়ে গেছে, কেন কি জায়গা হয়নি, ফার্স্ট ফ্লোর অলরেডি পুরো ফিল আপ। তো খুব ভালো লাগছে এখন ভেবে, আমরা বর্তমানে যেখানে রয়েছি পাল নার্সারির কাছে যে বিএসএসআই, সেখানে কিন্তু
প্রচুর জায়গা, এবং আমরা চাইলেই অনেকে একসাথে বসে ক্লাস করতে পারবো, সেই ব্যবস্থাও স্যার করেছেন। কিন্তু এখন আর ক্লাসটা তো অফলাইন সেভাবে হয় না, অনলাইনই হয়, অনলাইনই করি। তবে যারা আসেননি বেলুড়ে একবার এসে দেখে যেতে পারেন কতটা বড় প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, কতটা স্পেস রয়েছে এখানে। আর যেটা না বললেই নয়, সেটা হচ্ছে বিএসএসআইয়ের কোয়ালিটি ভীষণ ভালো কোয়ালিটি। আমার কথায় নয়, এসে নিজেরা দেখুন যে সত্যিই বিএসএসআই ঠিক করে পড়ায় কিনা। অনলাইন ক্লাসগুলো অ্যাটেন্ড করুন, মক টেস্ট দিন, অ্যাডভান্স সিবিটি। এটা তো মানে বলার, মানে যেরকম জ্বরের সময় যে আমরা ক্যালপল খাই বা প্যারাসিটামল খাই, সেটা হচ্ছে অ্যাডভান্স সিবিটি। যাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে তাদের জন্য যেমন অ্যাডভান্স সিবিটি প্রযোজ্য, যাদের প্রস্তুতি ভালো হয়নি, কেউ মনে করছে কেমন কোশ্চেন হয় দেখবো, তার জন্য কিন্তু অ্যাডভান্স সিবিটি ভীষণ ভালো কোয়ালিটি থাকে, প্রশ্ন সেখানে ভাবা ক্ষেত্রে সাহায্য করে। আমরা যে ভাব বিষয় আপনার সাফল্য, আমার সংস্কৃত বিষয়ে সাফল্য। আমি 2020 সাল 21, 22, 23, 24 আমি নেট পেয়েছি। আমার বিষয় বাংলা, আমি বাংলায় জেআরএফ প্রাপ্তি আমার ঘটেছে এই 2024-এর এক্সাম যেটা ঘটে জুনের, সেখানে আমি জেআরএফ পাই। বিএসএসসি এর কতটা অবদান? বিএসএসসিআইয়ের অনেকখানি অবদান, তবে আমি একটা কথা বলবো প্রত্যেক স্টুডেন্টের কাছে, যে সেলফ স্টাডির কোনো সাবস্টিটিউট নেই। তো ইভেন এই ইনস্টিটিউটের কর্ণধার অমিত স্যারই সবসময় বলেন যে আমাদের অবদান হয়তো 0.5% বা তার থেকেও কম, তোমরাই যা করার তোমরাই করো, কিন্তু শুধু শুধু সবসময় তো দিনের শেষে আমরা একজন মানুষ, তো মাঝে মাঝে আমরা ডিমোটিভেট হই, তো সে কারণেই আমাদের গাইডেন্সের প্রয়োজন হয়। সেই ক্ষেত্রে অমিত স্যারের মোটিভেশনাল স্পিচ আমাদের ভীষণভাবে কাজে লেগেছে। আবার নতুন করে প্রস্তুতি নেওয়ার আবার চেষ্টা, আবার সেই যে পরীক্ষা দেওয়া, শেষমেশ এই সাফল্যের শিখরে উন্নীত হওয়া, জেআরএফ প্রাপ্তি আজকের। কবে থেকে বিএসএসসি এর সাথে পথ চলা শুরু হয়েছে? আমি পথ চলা শুরু করেছিলাম যেহেতু এই বিএসএসসিআই, আমার বাড়ি যেহেতু মুর্শিদাবাদে, তো বিএসএসসিআইয়ের সাথে আমার পথ চলা করোনা আবহে, যখন এই প্রথম বিএসএসসিআই একটা সংস্কৃতি বলে একটা অনলাইন অ্যাপের কন্ডাক্ট করে, তো সেখান থেকে আমি স্যারের মোটিভেশনাল স্পিচ ইউটিউবে শুনি, সেখানে স্যারের সাথে কথা হয়, আমি অ্যাপে স্যারের সাথে যুক্ত হই, অ্যাপটা আমি ইনস্টল করি আমার মোবাইলে, তারপরে মক টেস্ট দেওয়া, ফ্রি ক্লাস করা। আমি কখনো পেড কোর্সের স্টুডেন্ট ছিলাম না, আমি সবসময় মনে করতাম সেলফ স্টাডির কোনো বিকল্প হয় না, সাবস্টিটিউট নেই, সেলফ স্টাডিকে সবসময় করতে হবে, তার সাথে সাথে হার্ড ওয়ার্কের সাথে সাথে অবশ্যই স্মার্ট ওয়ার্ক ভীষণভাবে প্রয়োজন, সেইটা দেখিয়েছে বিএসএসসিআই। আমার ভীষণ ভালো লাগছে, আমি বলে বোঝাতে পারবো না। মানে এই দিনটা যে আমাকে দেখতে হবে আমি বুঝতে পারিনি, মানে কিভাবে যে হয়ে গেল, মানে খুব পরিশ্রম করেছি। তা সবচেয়ে বড় কথা, বিএসএসআই আমাদের অমিত স্যার আমাদের প্রচণ্ড হেল্প করেছেন, মানে প্রথমে 2-3 বার আমার ব্যর্থতা এসেছে জীবনে। ব্যর্থতা যখন এসেছিল তখন খুব ভেঙে পড়েছিলাম। আমার মা আর অমিত স্যার, এই দুজন মানুষ যদি না থাকতো তাহলে হয়তো আমি জীবনে এগোতেই পারতাম। অমিত স্যারও আমাকে ভীষণ মোটিভেট করেছেন, বিভিন্ন মোটিভেশনাল উনি ভিডিও যখন পোস্ট করেছিলেন সেগুলো দেখে আমি অনেক উদ্বুদ্ধ হয়েছি আর কি। বিএসএসসি এর সাথে কবে থেকে পথ চলা? আমার 2022 সাল থেকে বিএসএসআই আমি যুক্ত হয়েছিলাম, তখন অনলাইনেই ক্লাস হতো, আর অফলাইন তারপরে পরবর্তী ক্ষেত্রে ওই 1 বছরের মধ্যে অফলাইন মানে শুরু হয়েছিল আর কি। ভবিষ্যতে যারা ভাবছেন যে এখানে অ্যাডমিশন নেবেন তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাইছি, তোমরা একদম দেখে নাও, আগে যাচাই করে নাও। তোমাদের সকলকেই বলছি যে তোমাদের যদি মনে হয় রিভিউ দেখবে, বিএসএসসিআই এর যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে রিভিউ দেখবে, এবং সেখান দেখেই বুঝতে পারবে যে বিএসএসসিআই আমাদের জন্য, মানে আমরা যারা কৃতি হতে পেরেছি বা সফল হতে পেরেছি তাদের জন্য কতটা যে হেল্প করেছে সেটা তোমরা বুঝতে পারবে রিভিউ দেখে। এবং আমি বলবো তোমরা প্রত্যেকে চেষ্টা করো, পরিশ্রম করো, এবং তার ফল একদিন তোমরা পাবেই। দিদি, আপনার কোন বিষয় ছিল? আমার বিষয় ছিল মিউজিক। আমি এখানে পড়েছি বিএসএসসিআই এ পেপার 1-এ। এখানে প্রথম থেকেই মানে এত সুন্দরভাবে গাইডেন্স পেয়েছি, মানে সেটা বলে বোঝাতে পারবো না। এবং আমাদের অনলাইন অ্যাপে কোয়েশ্চেন ব্যাংক, তারপরে স্টাডি মেটেরিয়াল, প্রত্যেকটা জিনিস রয়েছে, মানে যেখানে খুশি আমি থেকে, শুধু নেটটা অ্যাভেলেবেল হলেই হবে। হ্যাঁ, মক টেস্টও অ্যাভেলেবেল ছিল, আমরা পরীক্ষা দিতে পারতাম, যে কোনো সময় আমাদের প্রস্তুতি নিতে পারতাম, যে কোনো জায়গায় উপস্থিত থেকে। এই ক্ষেত্রে আমাদের বিএসএসসিআই যে এত সাহায্য করেছে বা এত হেল্প করেছে সেটা আমি বলে বোঝাতে পারবো না। কিভাবে অধ্যাপিকা হওয়া যায়, তারপর কলেজের গণ্ডি পার করে আমরা আসি বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে।
তখন যেন একেবারে আরো কাছ থেকে আমরা দেখতে থাকি আমাদের অধ্যাপক অধ্যাপিকাদের, সিনিয়র টিচারদের, যাদের কাছ থেকে আমরা নিজের সাবজেক্টকে শিখি। এক ভালোবাসা থেকে আমাদের সেই বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে নিজের সাবজেক্টে যাওয়া এবং তারপরে তাদের মুখ থেকে যেন নিজের বিষয়কে আরো কাছে করে পাওয়া। সেখান থেকে আমাদের ভেতরে সুপ্ত বাসনা যেন একটা বড় আকার ধারণ করতে থাকে, কিভাবে অধ্যাপক হয়ে ওঠা যায় আমার নিজের সাবজেক্টে। সেখান থেকে আমাদের পরিচয় ঘটে নেটের মতো পরীক্ষার সাথে। জানিয়ে রাখি, ইউপিএসসি যেমন ভারতবর্ষের সব থেকে কঠিনতম পরীক্ষা অ্যাডমিনিস্ট্রেটিভ দিক থেকে, ঠিক সেরকমভাবেই এনটিএ নেটও কিন্তু কঠিনতম একটা পরীক্ষা আমাদের এই টিচিং প্রফেশনের জন্য। আমরা জানি টেট পরীক্ষা হয় নিয়মিত, সিটেট, এসএলএসটি এই জাতীয় পরীক্ষা হয়, কিন্তু এই শিক্ষকতার লক্ষ্যে সব থেকে কঠিনতম পরীক্ষা হচ্ছে নেট, যেখানে প্রতি বছর ভারতবর্ষে 2 বার করে নেট পরীক্ষা হয় এবং প্রতিবারে 10 লক্ষের বেশি ছাত্রছাত্রী সেই পরীক্ষায় অংশগ্রহণ করে। কিন্তু দুঃখের বিষয়, মাত্র 1% স্টুডেন্ট জেআরএফ পায়। 100 জন পরীক্ষা দিলে 100 জনেরই যদি পরীক্ষা ভালো হয়, মাত্র 1 জন জেআরএফ পায় আর 6 জন নেট পায়। আমি 2014 সালে 15 সালে যখন নিজে নেট পাস করি, তখন আমার সাবজেক্টে অল ওয়েস্ট বেঙ্গলে মাত্র 7 জন পাস করেছিল, 7। তার মধ্যে 6 জনই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। সেই সময় প্রতিজ্ঞা করেছিলাম যে শুধু রামকৃষ্ণ মিশনের মধ্যেই সাফল্য কেন সীমাবদ্ধ থাকবে, ছড়িয়ে পড়ুক বাংলার কোণে কোণে প্রত্যন্ত গ্রামে। এবং অনুভব করেছিলাম যে তারা বোধহয় সঠিক গাইডেন্স পাচ্ছে না বলেই নেটটা করতে পারছে না। সেই উদ্দেশ্য নিয়েই 2017 সালের 7ই জানুয়ারি আমাদের প্রতিষ্ঠানের পথ চলা। মাত্র 20 জন ছাত্রছাত্রীকে সঙ্গে নিয়ে আমরা পথ চলতে শুরু করেছিলাম এবং প্রথম বছরই 12 জন নেট, 14 জন আমাদের হাত ধরে জেআরএফ পায়। এটা ছিল আমাদের কাছে অফুরান আনন্দের একটি বিষয়, কারণ আমরা কল্পনা করতে পারিনি এতজনের নেট সেটের স্বপ্ন আমরা পূরণ করতে পারবো। সেই পথ চলা শুরু হলো। প্রচার ছাড়াই দলে দলে ছাত্রছাত্রী আসতে থাকলো, স্যার আমাদেরকে পড়ান, স্যার আমাদেরকে একটা সুযোগ দিন। নিজের ভাড়া বাড়ির বারান্দায় মাত্র 20 জন বসতে পারতো না, একে অন্যের গায়ে পা দিয়ে বসতে হতো। আমি সেই গল্প শোনাবো। আমি দেখতে পাচ্ছি একদম পেছনে পম্পা, আমাদের অনেক পুরনো ছাত্রী চলে এসছে। আমি তাকে ডেকে তোমাদেরকে শোনাবো সেই গল্প। সেটা গল্প নয়, বোধহয় সেই ইতিহাসটা আজকের দিনে আমি খুব অনুভব করি, খুব ভালো লাগে। কোভিডের আগেও এই 100 জন স্টুডেন্টকে একসঙ্গে ডেকে বসাবো, ডাকতেই ভয় লাগতো, কারণ জায়গা ছিল না। একদম সত্যি কথা বলছি, খুব ছোট্ট ঘর, কিন্তু স্বপ্নটা অনেক বড় দেখেছিলাম। সেই বড় স্বপ্ন দেখে পড়াতে শুরু করেছিলাম এবং শুধু সংস্কৃত নিয়ে পথ চলা শুরু হলেও সংস্কৃত, ফিলোসফি, বাংলা, একে একে নতুন নতুন সাবজেক্ট, ইতিহাস, এডুকেশন, ইংলিশ, পল সায়েন্স নিয়ে আজকে টোটাল 8টি সাবজেক্টের আমরা পড়াই। 2017-তে প্রথম যখন আমি স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, ভেবেছিলাম আমার হাত ধরে 100টা স্টুডেন্ট পাস করুক, ওটাই ছিল আমার প্রধান লক্ষ্য। কিন্তু সেই 100টা যে নিজের অজান্তে কখন 2000 ছাড়িয়ে গেল। আজকে যখন ব্রশিওর বানাচ্ছিলাম, সেই বানাতে গিয়ে আমি ক্যালকুলেশনগুলো করছিলাম, রেজাল্টগুলো বার করছিলাম, আমার নিজেরই চোখে জল চলে এসছে। আজকের ডেটে প্রায় 250 মতো স্টুডেন্ট আমাদের হাত থেকে জেআরএফ পেয়েছে। এটা বাংলার জন্য কম বড় গর্বের বিষয় নয়, এটা বাঙালির জন্য কম বড় গর্বের বিষয় নয়। ঠিক আছে, যেখানে সবাই নেট পাচ্ছে না, সেট পাচ্ছে না, সেখানে বাংলার একটি ছোট্ট প্রতিষ্ঠান প্রতি বছর শয়ে শয়ে ছাত্রছাত্রীর স্বপ্ন পূরণ করছে। এটা অত্যন্ত গর্বের এবং অত্যন্ত আনন্দের আমাদের সকলের কাছে, বাংলার কাছে, বাঙালির কাছে। এবং তোমরা এই যে উৎসাহ নিয়ে পড়াশোনাটা করছো, যেখানে চারিদিকে শুধু নেগেটিভিটি, জেনারেল লাইনে পড়ে কিছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এই শত নায়ের মধ্যে থেকেও তোমরা কিন্তু পজিটিভিটি ধরে রেখেছো। তোমাদের এই পজিটিভিটিকে আমি কুর্নিশ জানাই, সম্পূর্ণ বিএসএসসিআই টিম কুর্নিশ জানাই। এবং জানিয়ে রাখি, আমাদের একদম প্রথম দিককার 2017-18 ব্যাচের স্টুডেন্টরা অলরেডি
বিভিন্ন কলেজে ইউনিভার্সিটিতে জয়েন করতে শুরু করেছে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অগণিত ছাত্রছাত্রী শুধু পশ্চিম বাংলা নয়, সারা ভারতবর্ষের বুকে, ইভেন বিভিন্ন আইআইটিগুলো থেকে আমাদের এক্স স্টুডেন্টরা বর্তমানে পিএইচডি করছে। এবং আগামী দিনে আমি এই বিশ্বাস রাখি, এই ভরসা রাখি আমার নিজের প্রতি, প্রতিষ্ঠানের প্রতি এবং তোমাদের প্রতি আমার সেই ভরসা আছে। আগামী দিনে ভারতবর্ষের প্রত্যেকটি কলেজে, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে অন্তত একজন করে হলেও বিএসএসসিআই ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা রূপে প্রতিষ্ঠিত হবে এবং মেরুদণ্ড সোজা রাখার বার্তা দেবে, যেন মেরুদণ্ড কখনো বিক্রি না হয়। এরকম শক্ত মেরুদণ্ডের আগামী প্রজন্মকে তৈরি করবে, যাতে আর কোনো সন্দীপ ঘোষের জন্ম না হয়, আর কোনো আরজি করের ঘটনা না ঘটে এবং সঠিক মানুষ তৈরি করতে পারে। সেই মানুষ হয়তো আমি সারা ভারতবর্ষকে তৈরি করতে পারবো না, কিন্তু সেই মানুষ তৈরি করার কাণ্ডারিদের তো আমরা তৈরি করতে পারি। তার লক্ষ্যেই এই পথ চলা, তার লক্ষ্যেই বিএসএসসিআই এগিয়ে চলেছে। অসংখ্য ধন্যবাদ প্রত্যেকে, তোমরা আজকে এখানে এসছো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনার মধ্যে যদি সাফল্যের জেদ থাকে, চেষ্টা থাকে, ইচ্ছে থাকে, তবে এখানে চলে আসুন। বিএসএসইআই এর যে অমিত স্যার, তিনি সবার মুখ থেকেই শুনলেন যে তার চেষ্টায় কিন্তু একেবারে সাফল্যের যে চাবিকাঠি, সেই চাবিকাঠি অর্জন করতে আপনাদের বেশি সময় লাগবে না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।